বলেন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান লোকটা কে? সিনেমা দেখলে আপনার কাছে মনে হতে পারে যে লোকটা লাকি ভাস্কর, কিন্তু ফুটবল ভক্ত যে কাউরে জিজ্ঞেস করলে আপনি দেখবেন যে এই লোকটা হচ্ছে জুলিয়ান আলভারেজ। মানে পরিস্থিতি এখন এরকম দাঁড়াইছে গত 5-6 বছর ধরে যে মাঠে খেলুক বা না খেলুক, আপনার স্কোয়াডে যদি জুলিয়ান আলভারেজ বা হুলিয়ান আলভারেজ আপনি যেভাবে বলেন, এই আলভারেজ উপস্থিত থাকে, তাহলে আপনার ট্রফি জেতা একরকম নিশ্চিত। শুধু ছোট্ট একটা পরিসংখ্যান শোনেন যে গত 6 বছরে এই লোকটা 17টা ট্রফি জিতছে বিভিন্ন দলের হয়ে। রিভার প্লেট, আর্জেন্টিনা এবং ম্যানচেস্টার সিটি, এই 3টা দলের হয়ে গত 6 বছরে সে 17টা ট্রফি জিতছে, যার মধ্যে একটা বিশ্বকাপ আছে, একটা চ্যাম্পিয়ন্স লিগ আছে। বুঝতে পারতেছেন যে এই লোকটারে কেন সবাই এত ভাগ্যবান বলতেছে, যদিও তার টিমমেটরা তারে মাকড়সা বলে ডাকে। তো আমরা আজকে এই মাকড়সার একটু গল্প শুনি, সেই সঙ্গে তার এই যে সোকল্ড সৌভাগ্য, এই সৌভাগ্য ব্যাপারটা কি একটু বুঝি, আর একটু দেখি যে এই ছেলেটা কিভাবে স্বপ্নটা পূরণ করলো এবং অন্যের স্বপ্ন কিভাবে সে পূরণ করাতে পারে। আলভারেজ হচ্ছে সে বিরল লাতিন ফুটবলারদের একজন যারা দারিদ্র্যের গল্প নিয়ে বড় হয়ে ওঠে নাই। মানে মোটামুটি সচ্ছল পরিবারের ছেলে, 3 ভাই বোনের মধ্যে মেজরজন সে। খুব ছোটবেলা থেকে, ওর বয়স যখন 3-4 তখন থেকেই ওর ফুটবলের স্কিলটা অ্যাটলিস্ট ওর বাড়ির লোকজন টের পাচ্ছিল, যে ফুটবল নিয়ে খুব কারিকুরি করতে পছন্দ করতো। ফুটবল নিয়ে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, রাস্তায় দৌড়াচ্ছে, কোথাও বেড়াতে যাচ্ছে সেখানে ফুটবল নিয়ে দৌড়াচ্ছে, মানে ওইটুকু পিচ্ছি তার তখন সর্বক্ষণিক ফুটবল। তো যেহেতু অবস্থা সম্পন্ন ফ্যামিলি, ওর বাবা মা ঠিক করলেন যে ওকে কোনো একটা ফুটবল স্কুলে দেওয়া হবে। এখন আলভারেজ যে জায়গাটায় জন্ম ওর, এটা হচ্ছে কর্ডোবা প্রদেশের খুবই ছোট্ট একটা শহর, মাত্র 1000 চারেক লোক বসবাস করে, নাম হচ্ছে কালচিন। কালচিন নামে ছোট্ট একটা শহর। এখানে তো খুব একটা ফুটবল প্রশিক্ষণের ব্যবস্থা নেই, এই পুরো শহর জুড়ে একটা মাত্র ফুটবল ক্লাব আছে, অ্যাথলেটিকো কালচিন। তো তাদের একটা একাডেমি আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে ওর ওই 4-5 বছর বয়স থেকে অ্যাথলেটিকো কালচিনে যেতেও তো ওর 8-9 বছর বয়স পর্যন্ত কাটাইতে হবে। এই টাইম ওরে লুক আপটার করবে কে? এই টাইমটা আলভারেজের পিছনে দিলেন হচ্ছে একজন পিজা বিক্রেতা, একজন সিটি কর্পোরেশনের চাকরিজীবী। ভদ্রলোকের নাম হচ্ছে হুগো রাফায়েল ভারাস। এই হুগো রাফায়েল খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার ওদের এই ছোট্ট শহরের। উনি সন্ধ্যাবেলায় পিজা বিক্রি করেন, সকালের দিকে মিউনিসিপালে চাকরি করেন, আর বিকেলবেলাটা বাচ্চাদের ফুটবল শেখান। মানে এই লোকটা, এবং ওই ফুটবল থেকে কোনো টাকা পয়সা নেন না কারো কাছ থেকে। এই লোকটার প্যাশনটা হচ্ছে ফুটবল, এবং সেটা বাচ্চাদের ফুটবল শেখানো। আশেপাশে কোনো উপায় না পেয়ে আলভারেজের মা ভারাসের হাতে হচ্ছে ছেলেটাকে তুলে দিয়েছেন। সেই থেকে ওই অ্যাথলেটিকো কালচিনের একাডেমিতে যাওয়ার আগ পর্যন্ত, এবং মানে আরো ভালো করে বলা যায় যে আর্জেন্টিনা ছাড়ার আগ পর্যন্ত জুলিয়ান আলভারেজকে দেখে শুনে রাখছেন এই ভারাস মানুষ। ও যখন কালচিনের হয়ে খেলে, মানে খেলে তো ঠিক না, কালচিনের একাডেমিতে যখন বড় হচ্ছে, তখন কিন্তু ওর নাম মোটামুটি ছড়ায় পড়তেছে আস্তে আস্তে। অ্যাটলিস্ট কর্দোবা প্রদেশের লোকজন প্রায় সবাই যারা ফুটবল ভক্ত, তারা জানে যে ওখানে একটা পিচ্চি বাচ্চা আছে কালচিনে, যে কিনা বড় হচ্ছে, যে কিনা বড় ফুটবলার হবে। ওই সময় ও একটা ছোট্ট টুর্নামেন্ট জিতলো। টুর্নামেন্টটা জেতার পরে ওকে ওই কালচিনের লোকাল একটা নিউজ পেপার থেকে ওর ইন্টারভিউ নিল। ইন্টারভিউ নিতে আসলো, তখন ওর বয়স কত, 7 কি 8। এই অবস্থায় ইন্টারভিউ নিতে আসলো। আসার পরে ওর সাংবাদিক জিজ্ঞেস করলেন যে তোমার স্বপ্ন কি? দেখেন এই বয়সী বাচ্চার কাছে স্বপ্নটা তো খুব পরিষ্কার থাকে না। মানে ওর মনে হইতে পারে অনেক গোল করব, বা আর্জেন্টিনার হয়ে খেলবো, বড় জোর এইটুক ভাবতে পারে। সেই 7-8 বছর বয়সী পিচ্চি সে টক টক করে বলে দিল, আমার স্বপ্ন হচ্ছে লিওনেল মেসির সঙ্গে ফুটবল খেলা, এবং আমার স্বপ্ন হচ্ছে মেসির সঙ্গে বিশ্বকাপ জেতা। ক্যান ইউ ইমাজিন যে 7-8 বছর বয়সে জুলিয়ান আলভারেজ এই কথাটা একটা ইন্টারভিউতে বলতেছে, যে 2022 সালে এসে লিওনেল মেসির সঙ্গে বিশ্বকাপ জিতবে এবং লিওনেল মেসির জীবনের অপূর্ণতা দূর করবে সেই জুলিয়ান আলভারেজ। নিয়তি কোথা থেকে শুরু করে গল্পটা? এই গল্পের শুরুটা একটু অন্যভাবেও হতে পারতো। ও যখন কালচিন একাডেমিতে, তখন ওর বাবা মা ঠিক করলেন যে ওকে বড় কোনো ক্লাবে দিতে হবে। তো প্রথমত ওনারা যেটা করলেন, বাচ্চাকে নিয়ে 1 মাসের জন্য চলে গেলেন স্পেনে, মাদ্রিদে, যে মাদ্রিদের একাডেমিতে দিতে হবে। ও সেখানে মাদ্রিদ কর্তৃপক্ষ কিন্তু ব্যাপারটা অ্যাকসেপ্টও করলো। অ্যাকসেপ্ট করার এর আগে কিছু পেপার ওয়ার্ক করলেন ওনারা, মেইল চালাচালি করলেন, তারপরে মাদ্রিদই টাইম দিল যে অমুক মাসে আসেন, টানা 1 মাস ও আমাদের সঙ্গে ক্যাম্প করবে। শুধু ক্যাম্প না, ওখানে ক্যাম্প করার পরে ইয়েতে স্পেনে একটা ইয়ুথ চ্যাম্পিয়নশিপ হয়। মূলত সেখানে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ, এদের বাচ্চাদের দলগুলো, একাডেমির দলগুলো, একাডেমির আবার বিভিন্ন এজ গ্রুপ দলগুলো পরস্পরের সঙ্গে খেলে।
বড় একটা টুর্নামেন্ট হয়। ওই টুর্নামেন্টে আলভারেজ রিয়াল মাদ্রিদের হয়ে খেললো এবং ফাইনালে ও 2 গোল করে দলকে চ্যাম্পিয়নশিপ জেতালো। ফলে ধরেই নেওয়া হচ্ছিল যে আলভারেজ রিয়াল মাদ্রিদ একাডেমিতে জয়েন করবে। কিন্তু মুশকিলটা হলো তখনকার ইউএফা ল অনুযায়ী আলভারেজকে আর রিয়াল মাদ্রিদ নিতে পারতেছে না, কারণ তখনকার যে এজ রুল অনুযায়ী 13-র নিচে কোনো ছেলেকে আপনি একাডেমিতে হলেও সাইনিং জয়েন করাইতে পারবেন না। এখন ওই সময় কি একটা জটিলতার কারণে আলভারেজকে সাইনিংই করাইতে হচ্ছিল। যদিও পরে এটা আরেকটা মজা জানা গেছে, পরে একজন গবেষক আবিষ্কার করছেন যে আলভারেজের আদি বাড়ি হচ্ছে স্পেনে। ওইটা যদি এই সময় প্রুভ হয়ে যেত, ওই যে সময় ওর বয়স 11, তখন কিন্তু আর এই আইনে আটকাতো না। তাহলে আলভারেজ স্প্যানিশ হিসাবে রিয়াল মাদ্রিদ একাডেমিতে জয়েন করতে পারতো, কে জানে হয়তো স্পেন দলে খেলতো। খুব ভালো হয়েছে যে এই গবেষণাটা পরে হয়েছে। যাই হোক, রিয়াল মাদ্রিদ একাডেমিতে সে জয়েন করতে পারলো না, সে ফিরে আসলো দেশে। দেশে আসার পরেও ওর বাবা মা হাল ছাড়েন নাই, ওনারা প্রথম ট্রাই করছেন বোকা জুনিয়র্স একাডেমিতে। এই প্রথম বোকা জুনিয়র্স একাডেমির লোকজনের আমার মনে হয়েছে যে তারা বোকা। মানে বোকা জুনিয়র্স আমার খুব পছন্দের জায়গা, ম্যারাডোনার ক্লাব, রিকলমের ক্লাব। জুলিয়ান আলভারেজ রে 11-12 বছর বয়স, যখন তার দেখে ইউরোপিয়ান দলগুলো চিনে ফেলতেছে যে এটা একটা জিনিয়াস, তখন বোকা জুনিয়র্স তারা রিফিউজ করে দিছে। যাই হোক, শেষ পর্যন্ত যা হয়, নিয়তি যেখানে নিয়ে যায়, নিয়তি ওরে নিয়ে আসলো রিভার প্লেটে। এবং ওর সঙ্গে সঙ্গে কিন্তু মাথায় রাখেন, ওই যে ভারাজ ভদ্রলোক, ওই পিজা বিক্রেতা ভদ্রলোক, উনি কিন্তু আছেন। উনি ওর রেগুলার দেখভাল করা, সকালে উঠে ট্রেনিং করানো, বিকালে আবার ট্রেনিং করানো, ফুটবল শেখানো, এই সব কিছু করে যাচ্ছেন। যখন ও রিভার প্লেট একাডেমিতে গেল, তখনও কিন্তু ওর সঙ্গে ওই ভারাজ ভদ্রলোক আসতেন। ভারাজ ভদ্রলোক ও যতদিন সিনিয়র দলে না গেছে, জুনিয়র দলে থাকতেই ও প্রথম ট্রফি জিতে ফেললো রিভার প্লেটের হয়ে। সেটাকেও কিন্তু আমরা এই 17 ট্রফির মধ্যে কাউন্ট করি নাই। শুরুটা হলো রিভার প্লেটের হয়ে 2017 সালে। 2017 সালেও তেমন কিছু জিততে পারলো না, ওই অর্থে মাঠেও নামে নাই। তারপরে 2018 থেকে 2022 পর্যন্ত মাত্র 4 বছর সে রিভার প্লেটে ফুল টাইম খেলছে। এর ভিতর 2 সিজন টপ স্কোরার হয়েছে, একবার আর্জেন্টিনার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে ঘরোয়া ফুটবলের, আর সবচেয়ে বড় কথা 5টা ট্রফি জিতছে। এই 5টা ট্রফির মধ্যে কোপা আর্জেন্টিনা আছে, কোপা লিবার্তাদোরেস আছে, সুপার কোপা আছে, প্রিমেরা ডিভিশন আছে, এবং ট্রফি ও ডে চ্যাম্পিয়নস, মানে চ্যাম্পিয়ন ট্রফি যেটা বলে, চ্যাম্পিয়ন্স ট্রফি, এটাও আছে। এই 5টা ট্রফি জিতে ফেললে সে মাত্র 4 বছর সময়ের মধ্যে। 4 বছরও পুরোটা পেল না, 2022-এর শুরুর দিকেই তো তারে সিটি অলমোস্ট নিয়ে নিল। ওই একই ধরনের চুক্তিতে সিটি কিন্তু রিভার প্লেট থেকে আরও একটা খেলোয়াড় নিল, এই যে 2 দিন পরে মাঠে নামবে, এচেভেরি, যে আপনার সিজনের মাঝখানে চুক্তি, সিজনের বাকিটা অংশ লোনে রিভার প্লেটেই খেলবে, সিজন শেষ হলে ম্যানচেস্টার সিটিতে গিয়ে জয়েন করবে। আলভারেজ ছিল ওই নিদর্শনের প্রথমটা। আলভারেজ চলে গেল সিটিতে। হ্যাঁ, সিটিতে গিয়ে প্রথম 2 সিজন সে খুব একটা ম্যাচই পায় নাই। প্রথম প্রিমিয়ার লিগ সে যেটা জিতছে সিটির সঙ্গে, সেটা কার্যত নাম কাও আসতে যেটা জিতছে, বেঞ্চে বসে জিতছে। দ্বিতীয় প্রিমিয়ার লিগে অলমোস্ট অন অ্যান্ড অফ ছিল, মাঝে মাঝে সুযোগ পাইছে, মাঝে মাঝে পায় নাই। চ্যাম্পিয়ন্স লিগেও এর মধ্যে গোল করে ফেলছে। বেশিরভাগ ক্ষেত্রেই গার্দিওলা ওই সময় যেভাবে খেলাচ্ছিলেন টিমকে, সেটা লোন স্ট্রাইকার হিসাবে খেলাচ্ছিলেন, হালান্ডে খেলাচ্ছিলেন, ফলে ফরওয়ার্ডে আর আলভারেজের জায়গা হচ্ছিল না। 2022-এ আমরা ন্যাশনাল টিমেরটা পরে বলতেছি, 2022 বিশ্বকাপের ঘটনার পরে, ওই বছরের পরে আর গার্দিওলা ওকে বেঞ্চে বসায় রাখার জন্য, মানে ওই যে দরকার, সাহসটা দরকার, ওইটা আর দেখাইতে পারেন নাই মোটামুটি। আর এর ভিতরে কিছু ইনজুরি শুরু হয়ে গেল, কেভিন ডি ব্রুইনা ইনজুরিতে পড়লো, আরও 2-একটা ফরওয়ার্ড ইনজুরিতে পড়লো, ফলে আলভারেজ মোটামুটি রেগুলার হয়ে গেল। ফলে সে পরের দিকে ট্রফিগুলো, বিশেষ করে ইউসিএলটায় তার ভালো অবদান আছে, ফলে সে এক গাদা ট্রফি জিতলো, মানে যতগুলোতে অংশ নিচ্ছে গার্দিওলা। এবং ওইটাই ইন্টারেস্টিং যে রিভার প্লেট তার ওই 4 বছরে যতগুলো লিগ ট্রফি খেলছে সবগুলো জিতছে। গার্দিওলা সিটি 2 বছরে যতগুলো পসিবল ছিল টুর্নামেন্ট বা ট্রফি খেলার, সবগুলো খেলছে এবং সবগুলো জিতছে। মাত্র 2 বছর সময় আলভারেজ সিটির হয়ে নিজের নামের পাশে 7টা ট্রফির নাম লেখাইছে। তার ভিতরে 2টা প্রিমিয়ার লিগ আছে, FA কাপ আছে, UCL আছে, তারপরে ক্লাব ওয়ার্ল্ড কাপ আছে, এবং UEFA সুপার কাপ আছে। তার মানে মাত্র দেখেন 4 আর 2 6 বছরেই তার ট্রফি হয়ে গেল 7-5 12টা। তাহলে বাকিগুলো কোথায়? বাকিগুলো হচ্ছে আসল জায়গায়। সেই আসল জায়গাটার আগে অবশ্য একটা জুনিয়র লেভেলের ট্রফি জিতছে। সেটা হচ্ছে যে ও প্রথম তো খেললো আন্ডার-20 টিমে, আর্জেন্টিনা আন্ডার-20 টিমে। ওখানে প্রি অলিম্পিক একটা কনমেবল টুর্নামেন্ট হয়, ওটাকে আপনি বলতে পারেন যে কনমেবল মানে লাতিন এলাকার ইয়ুথ চ্যাম্পিয়নশিপ।
ওই ইয়ত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ওইটা জিতলো, ওটা জিতে ওরা অলিম্পিক কোয়ালিফাই করলো, ফলে ওইটা তার ইন্টারন্যাশনাল লেভেলে মানে ন্যাশনাল টিমের হয়ে প্রথম ট্রফি। এরপরে ম্যাজিকটা হলো হচ্ছে ইন্টারন্যাশনাল দলে আসার পরে আন্ডার 20 দলে থাকা অবস্থায় সে ন্যাশনাল টিমে ডাক পেয়ে গেল। ইদানিং এই ঘটনা অনেকের ক্ষেত্রেই ঘটতেছে যে আন্ডার 20 শেষ হওয়ার আগেই ন্যাশনাল টিমে চলে আসতেছে, এবং ন্যাশনাল টিমে আসার পরে যে কয়টা টুর্নামেন্টে অংশ নিছে, মানে আর্জেন্টিনা এর আগে দেখেন অলমোস্ট 26 বছর কোনো ইন্টারন্যাশনাল ট্রফি জেতে নেই, 36 বছর বিশ্বকাপ জেতে নেই। এই এমন না যে দলটা এমন যে ওই দলে যে যায় সে ট্রফি জেতে। একটা দল যে 2.5 দশক ইন্টারন্যাশনাল ট্রফি জেতে না, 3.5 দশক বিশ্বকাপ জেতে না, সেই দলে জুলিয়ান আলভারেজ আসার পরেই দলটা 2টা কোপা আমেরিকা জিতলো, একটা বিশ্বকাপ জিতলো, একটা ফিনালের সময় জিতলো। মাত্র 3 বছরের ভিতরে 4টা ইন্টারন্যাশনাল ট্রফি জিতলো। এখন যদি আপনি জুলিয়ান আলভারেজরে লাকি ভাস্করের চেয়ে ভাগ্যবান বলেন তাহলে তো আর দোষের কিছু নাই। তার মানে সেই সময়কালে 17টা ট্রফি জিতে ফেললো, এবং আরও একটা ট্রফি জেতা তার একদম দেখা যাচ্ছে চোখে, যদি খুব অস্বাভাবিক কিছু না ঘটে বা অ্যাথলেটিকো পা না হড়কায়, সে সিটি থেকে অ্যাথলেটিকোতে গেছে। অ্যাথলেটিকো অবশ্যই এখন আর্জেন্টিনা বি টিম হয়ে গেছে। অ্যাথলেটিকোতে প্রায় সবাই কোচ সহ একগাদা আর্জেন্টাইন খেলোয়াড়, এবং সেই কৃতিত্বেই কিনা অ্যাথলেটিকো বার্সেলোনা রিয়াল মাদ্রিদের টপ খায়, এখন পয়েন্ট টেবিলে টপ করতেছে। ফলে একটা লা লিগাও তার জন্য হয়তো ওয়েট করতেছে। সেক্ষেত্রে তার নামের পাশ থেকে এই সৌভাগ্যবান ব্যাপারটা সরানো খুব কঠিন হবে, যে আসলেই ও যেখানে যায় সেখানেই ট্রফি জেতে। তবে জুলিয়ান আলভারেজকে তার আশেপাশের লোকেরা সৌভাগ্যবান বা লাকি এইসব বলে না, তারা বলে মাকড়সা, দ্য স্পাইডার বলার একটা মজার ব্যাপার আছে। এটা হচ্ছে ও যখন রিভার প্লেটে প্রথম আসলো একাডেমিতে, তখন মার্সেলো গ্যালার্দো যিনি সিনিয়র দলের কোচ, উনি দেখতে গেছিলেন একাডেমির খেলা। তা একাডেমির খেলা দেখতে গিয়ে দেখেন যে এক পিচ্চি সে হচ্ছে নিজেদের হাত থেকে বল নিয়ে ভয়ানক স্পিডে প্রতিপক্ষের ওখানে ঢুকে যাচ্ছে, বারবার ঢুকে যাচ্ছে। কিন্তু ঢুকে তো এরকম অনেকেই যায়, দুনিয়া জুড়ে অনেক খেলোয়াড়ই এরকম যায়, কিন্তু সে এত দ্রুত তার 2 পা ফেলতেছে। আলভারেজ কিন্তু অনেক লম্বা, তারপরেও সে পা ফেলে দেখবেন একটু বেটে মানুষদের মতো, মানে কাছাকাছি ফেলে। ফলে কি হয়, যখন খুব দ্রুত দৌড়ায় তখন ওর পা নাকি দেখা যায় না, যদিও এটা হয়তো একটু অতিকথন। সেই সময় নাকি মার্সেলো গ্যালার্দো পাশেরগুলো জিজ্ঞেস করতেছেন ওর স্পাইডারের মতো অনেকগুলো পা না আসলে 2টো পা। সেই থেকে ওর নাম হয়ে গেছে স্পাইডার। পরে এটারে কুন আগুয়েরো আরও এক ধাপ আগায় দিছে। কুন আগুয়েরো ওরে নিজের সই করা একটা টি শার্ট পাঠায় লিখছিল যে লাকি স্পাইডার, তুমি তো যেখানে স্পর্শ দাও সেখানেই ট্রফি জেতে, তো আশা করি তুমি আমাদের একটা বিশ্বকাপও জেতাবা। তখন বিশ্বকাপ জেতে নেয়। তোমার উপরে ভরসা আছে যে তুমি একটা বিশ্বকাপ জেতাবা, কারণ হচ্ছে তুমি সেই স্পাইডার যে কামড়াতে পছন্দ করে। এরপর থেকে তারে আবার অনেকে বলে যে দ্য স্পাইডার হু বাইটস, মানে তারে নিয়ে খুব আছে। এখন ওই যে শুরুতে গল্পটা বললাম যে লিওনেল মেসি তার একটা প্যাশনের ব্যাপার। সে যখন মাদ্রিদে ওই ব্যর্থ ট্রায়ালটা দিয়ে ফিরলো, ফেরার পরে একটা রেস্টুরেন্টে তারা 3 ভাই, ওরা 3 ভাই তখন একসঙ্গে ফুটবল খেলতো। বাকি 2 ভাই এখন পড়াশোনা শেষ করে নিজেদের ক্যারিয়ারে চলে গেছে। তো ওরা 3 ভাই একটা রেস্টুরেন্টে লিওনেল মেসিরে পেয়ে গেছিল, সেখানে মেসির সঙ্গে ছবি তুলছিল। সেখানে সে আবারও ভাইদের বলছিল যে দেখিস একদিন আমি মেসির সঙ্গে বিশ্বকাপ খেলবো। তো সেটা সে সত্যি প্রমাণ করছে। 7-8 বছর বয়সে সে ইন্টারভিউতে বলছে লিওনেল মেসির সঙ্গে বিশ্বকাপ জিততে চাই। অ্যাকচুয়ালি যেটা বাস্তবতা হয়েছে যে আলভারেজ একটা পর্যায়ে এসে লিওনেল মেসিরে বিশ্বকাপ জিতায় দিছে। আপনারা দেখছেন বিশ্বকাপটা শুরু করছিলেন স্কালোনি লাউতারোরে দিয়ে, লাউতারো বিশ্বকাপটা ভালো করতে পারেনি, পরে অবশ্য আবার প্রবল প্রতাপে ফিরে আসছে। কিন্তু পরে বদলি হিসাবে যখন আলভারেজরে নামানো হলো এবং পরে সেট আপে চেঞ্জ করে রেগুলার যখন আলভারেজরে নামানো হলো, তখন কিন্তু সাকসেসটা বেশি আসলো। ফলে আলভারেজই কার্যত আসলে বিশ্বকাপ জেতানোর অন্যতম নায়ক। আলভারেজের প্লেয়িং স্টাইল না বলে আজকের দিনে তো আপনাদের অলমোস্ট মুখস্থ। ঠিক লাতিনদের, মানে আমি বলি যে ও ক্লাসিক লাতিন ফুটবলার না। ক্লাসিক লাতিন ফুটবলারদের যে ধরনটা একটু স্লো গোয়িং, একটু ড্রিবল করতে পছন্দ করে, ওই জিনিসটার মধ্যে কম ও তুলনামূলক আমার কাছে বরং ওর ভিতরে ইউরোপিয়ান ইয়েটা বেশি মনে হয়, যে অনেক জোরে ছুটবে, বল পায়ে আঠার মতো লেগে থাকবে এবং যে কোনো জায়গা থেকে গোল করতে পারবে। ওর গোল করার একটা অবিশ্বাস্য দক্ষতা আছে। তো সেটা তো অলরেডি আমরা ইতিমধ্যে টের পাইছি, এবং আলভারেজের মধ্যে আমরা একটা ভবিষ্যৎও দেখতে পাই। একবারে শুরুতে যখন আলভারেজের উত্থান হয় রিভার প্লেটের হয়ে, তখন কিন্তু আর্জেন্টিনার পত্রপত্রিকাগুলো তারাও নিউ মেসি বলতো। নিউ মেসি হোক বা না হোক, স্কালোনি দেখাইছে যে মেসি না থাকলে সে লাউতারো এবং আলভারেজরে কিভাবে ইউজ করবে। সেখানে আলভারেজ বরং
তুলনামূলক অনেক বেশি মেসি হয়ে ওঠার সম্ভাবনা আছে ওই ফরমেশনে। তো যাই হোক, ভবিষ্যৎ যাই হোক, আলভারেজ কিন্তু এই পিচ্ছি বয়সে, বয়স মাত্র কত, এর মধ্যে সে 17টা ট্রফি জিতছে এবং সবচেয়ে বড় কথা, সে পৃথিবীর বিরলতম কিছু খাতায় নাম লেখাইছে। যে খাতায় নাম লেখা আছে একই সিজনে ইউসিএল এবং বিশ্বকাপ জেতা মাত্র অল্প কয়েকটা খেলোয়াড়ের, সেই খাতায় সে নাম লেখাইছে। এবং ইউরোপ এবং লাতিন আমেরিকার জেতে নাই এমন কোনো ট্রফি এখন আর নাই। এখন শুধু লা লিগাটা জেতা বাকি আছে, সেটাও হয়তো জিতে ফেলবে। আমরা আলভারেজের উপর আরেকটু আশা করি, সেটা হচ্ছে যে এই যে 26 বিশ্বকাপ চলে আসতেছে, মেসির একটা ট্রিবিউট দিয়ে দেন। সেই 7-8 বছর বয়সে বলছিলেন যে মেসির সঙ্গে বিশ্বকাপ খেলতে চান, হয়ে যাক, আরেকবার হয়ে যাক, একবার তো জিতে ফেলছেন, আরেকবার হয়ে যাক, মেসির একটা বিশ্বকাপ এনে দেন, ওইটা হাতে মেসি বিদায় নিক, এতে সারা বিশ্ব খুশি হবে। সবাই ভালো থাকবেন, আলভারেজের জন্য শুভকামনা।